বাংলাদেশের রাজনৈতিক আকাশ যখন আগামী ২০২৬ সালের মহা গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক্কালে নানা জল্পনা কল্পনার ঘন ঘটায় আচ্ছন্ন, ঠিক সেই মাহেন্দ্রক্ষণে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। এই ঘটনাটি কেবল একটি রাজনৈতিক দলের খাতায় নতুন সদস্যের নাম লেখানো নয়, বরং এটি বাংলাদেশের ইসলামী রাজনীতির ভূকৌশলগত সমীকরণে এক বিশাল ও সুদূর প্রসারী পরিবর্তনের অশনি সংকেত। ৯০-এর দশকের উজ্জ্বল নক্ষত্র, সময়ের সাহসী সন্তান এবং কোটি তরুণের চেতনার বাতিঘর মুফতি আলী হাসান ওসামা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তার এই যোগদানকে যদি কেউ সাধারণ দলবদল হিসেবে দেখেন, তবে তিনি ভুল করবেন। এটি আসলে দুটি ভিন্ন ধারার বা ভিন্ন স্রোতের এক মোহনায় মিলিত হওয়ার মতো ঘটনা। একদিকে দেওবন্দি চিন্তাধারার কওমি অঙ্গনের এক তুখোর মেধাবী সন্তান, আর অন্যদিকে মওদুদি চিন্তাধারার সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক সংগঠন জামায়াতে ইসলামী। এই দুয়ের মিলন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন কেমিস্ট্রি বা রসায়ন তৈরি করতে যাচ্ছে, যা আগামী দিনের ক্ষমতার পালাবদলে এক নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। মুফতি ওসামা গতানুগতিক কোনো আলেম নন। তাকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে একজন পলিম্যাথ বা বহুশাস্ত্রবিদ বলাটা অত্যুক্তি হবে না। তিনি যখন কথা বলেন, তখন তার কণ্ঠস্বরে যেমন থাকে কোরআনের আধ্যাত্মিক সুর, তেমনি তার যুক্তিতে থাকে পশ্চিমা দর্শনের অসারতা প্রমাণের ধারালো অস্ত্র। খুব অল্প বয়সেই তিনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে পৌঁছানো অনেকের জন্য সারা জীবনের স্বপ্ন। তার এই দলবদল নিয়ে ইতিমধ্যেই চায়ের কাপ থেকে শুরু করে টকশো পর্যন্ত সবখানে ঝড় উঠেছে। কেউ কেউ একে দেখছেন রাজনীতির মাস্টার স্ট্রোক হিসেবে, আবার কেউ কেউ অতীতের ইতিহাসের পাতা উল্টে শঙ্কা প্রকাশ করছেন। কিন্তু বাস্তবতা হলো, এই ঘটনাটি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক এপিসোড। মুফতি আলী হাসান ওসামাকে নিয়ে কেন এত আলোচনা, কেন তাকে নিয়ে এত বিশ্লেষণ? এর প্রধান কারণ হলো তার বহুমুখী প্রতিভা। তিনি সেই বিরল গোত্রের মানুষ যারা একই সাথে কলম এবং কণ্ঠ উভয় মাধ্যমেই সমানভাবে রাজত্ব করতে জানেন। তিনি যখন লেখেন, তখন তার প্রতিটি শব্দ যেন এক একটি জীবন্ত বারুদ হয়ে পাঠকের মগজে বিস্ফোরণ ঘটায়। তার লেখা বইগুলো গতানুগতিক ওয়াজের বইয়ের মতো নয়, বরং সেখানে উঠে আসে আন্তর্জাতিক রাজনীতি, ইতিহাস, সমাজবিজ্ঞান এবং তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মতো জটিল বিষয়গুলো। তিনি ১ ডজনেরও বেশি বই লিখেছেন এবং প্রতিটি বই পাঠকদের কাছে সমাদৃত হয়েছে। অন্যদিকে বক্তা হিসেবে তিনি অনন্য। তার বক্তৃতায় থাকে না কোনো অপ্রয়োজনীয় চিৎকার বা সুরের কসরত, বরং থাকে তথ্যের সমাহার এবং যুক্তির ধার। তিনি যখন মঞ্চে দাঁড়ান, তখন শ্রোতারা পিনপতন নীরবতায় তার কথা শোনেন। তিনি হাফেজে কোরআন হওয়ার সুবাদে কোরআনের আয়াত দিয়ে তিনি যেভাবে সমসাময়িক সমস্যাগুলোর সমাধান দেন, তা শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে। রাজনীতিতেও তিনি নতুন নন। খেলাফত মজলিসের মতো একটি ঐতিহ্যবাহী দল থেকে তার রাজনীতির হাতেখড়ি হয়েছে। সেখানে তিনি রাজনীতির অলিগলি চিনেছেন, সাংগঠনিক কাঠামোর পাঠ নিয়েছেন এবং রাজপথের মিছিলের নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি একজন প্রস্তুত সৈনিক, যিনি এখন কেবল একটি বড় ও শক্তিশালী প্ল্যাটফর্মে তার চূড়ান্ত যুদ্ধের জন্য অবস্থান নিলেন। জামায়াতে ইসলামীর মতো একটি সুশৃঙ্খল দলে তার মতো একজন অলরাউন্ডারের যোগদান যেন সোনায় সোহাগা। দলটির থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধিবৃত্তিক উইং এবং মাঠের আন্দোলন উভয় জায়গাতেই তিনি এক বিশাল সম্পদ হিসেবে আবির্ভূত হতে পারেন। মুফতি ওসামার এই যোগদানের পর মানুষের মনে যে নামটি সবচেয়ে বেশি ভেসে উঠছে, তিনি হলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে আল্লামা সাঈদী ছিলেন এক অবিসংবাদিত কিংবদন্তি। তিনি ছিলেন একাধারে কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং সংসদের বাঘ। তার মৃত্যুর পর সেই শূন্যস্থানটি পূরণ করার মতো কাউকে এতদিন দেখা যায়নি, কিন্তু মুফতি ওসামার মধ্যে মানুষ সেই হারানো নক্ষত্রের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। তার বাচনভঙ্গি, তার সাহসিকতা এবং তার জ্ঞানের গভীরতা মানুষকে আবার স্বপ্ন দেখাচ্ছে। অনেকেই ভাবছেন আগামী দিনে মুফতি ওসামাই হবেন জামায়াতে ইসলামীর ট্রাম্প কার্ড। তিনি হয়তো একদিন এই দলের আমিরের দায়িত্ব কাঁধে তুলে নেবেন এবং জাতিকে সঠিক পথের দিশা দেবেন। জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র এবং সাংগঠনিক কাঠামো এমন একটি মেরিটোক্রেসি বা যোগ্যতা নির্ভর পদ্ধতির ওপর প্রতিষ্ঠিত, যেখানে কোনো পারিবারিক তন্ত্র বা স্বজনপ্রীতির স্থান নেই। এখানে একজন সাধারণ কর্মীও তার যোগ্যতা, সততা এবং ত্যাগের বিনিময়ে সর্বোচ্চ পদে আসীন হতে পারেন। তাই মুফতি ওসামা যদি তার মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আমিরে জামায়াত হওয়া তার জন্য অসম্ভব কিছু নয়। তবে এই পথটি কুসুমাস্তীর্ণ নয়। সাঈদী হুজুর হতে হলে তাকে সাঈদী হুজুরের মতোই ধৈর্য, সাহস এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। তাকে শুধু মাহফিলের ময়দানে থাকলে চলবে না, তাকে সংসদের ফ্লোরে দাঁড়িয়েও ইসলামের পক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে। তাকে হতে হবে গণমানুষের নেতা।
অবশ্য মুদ্রার উল্টোপিঠ বিবেচনা করাটাও জরুরি। মুফতি ওসামার অতীত কেরিয়ার গ্রাফ বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে কিছুটা অস্থিরতার ছাপ রয়েছে। কওমি অঙ্গনের সংগঠন আজমতে সাহাবা বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তিনি সেখান থেকে সরে এসেছিলেন। সেই ঘটনাটি তার সমালোচকদের হাতে এক বড় অস্ত্র তুলে দিয়েছে। অনেকেই মনে করেন তিনি হয়তো আবেগের বশবর্তী হয়ে হুটহাট সিদ্ধান্ত নেন। জামায়াতে ইসলামীর মতো একটি বিশাল ও ভারী সংগঠনে টিকে থাকতে হলে সাগরের মতো গভীরতা এবং পাহাড়ের মতো ধৈর্যের প্রয়োজন। এখানে ব্যক্তিগত আবেগের কোনো স্থান নেই, এখানে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। মুফতি ওসামা যদি তার পুরনো চঞ্চলতা পরিহার করে ইস্পাত কঠিন ধীরস্থিরতা নিয়ে এখানে কাজ করতে পারেন, তাহলেই তিনি সফল হবেন। আর যদি তিনি তার পুরনো স্বভাবে ফিরে যান, তবে তা তার নিজের কেরিয়ার এবং দল উভয়ের জন্যই হবে এক বড় বিপর্যয়। জামায়াত এমন একটি দল যেখানে আনুগত্য বা ইতায়াত হলো মূল ভিত্তি। এখানে নেতার নির্দেশ বিনা প্রশ্নে মেনে নিতে হয়। মুফতি ওসামাকে এই ডিসিপ্লিনের মধ্যে নিজেকে মানিয়ে নিতে হবে। তাকে মনে রাখতে হবে তিনি এখন আর কোনো ছোট দলের নেতা নন, বরং তিনি এমন একটি দলের অংশ যারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে এবং সেই সামর্থ্য রাখে। জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের মধ্যে পার্থক্যটি এখানেই। মাওলানা আব্দুল বাসিত আজাদ বা ডক্টর আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস নিঃসন্দেহে হকপন্থী এবং অত্যন্ত শ্রদ্ধেয় সংগঠন। তাদের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো বাস্তবমত্ত রোডম্যাপ এবং অবকাঠামো একমাত্র জামায়াতে ইসলামীরই রয়েছে। গত প্রায় ৮০ দশক ধরে তারা তিলে তিলে নিজেদের গড়ে তুলেছে। তাদের রয়েছে একটি শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার পরিচালনার মতো দক্ষ জনবল। প্রশাসন, অর্থনীতি, বিচার বিভাগ, শিক্ষা ব্যবস্থা এবং পররাষ্ট্র নীতি থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে পরিচালনার জন্য তাদের আলাদা আলাদা বিশেষজ্ঞ প্যানেল বা এক্সপার্ট টিম প্রস্তুত রয়েছে। তাদের মিডিয়া উইং, তাদের গবেষণা সেল এবং তাদের আন্তর্জাতিক লবিং ক্ষমতা অন্য যে কোনো ইসলামী দলের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংহত। মুফতি ওসামার মতো একজন হাই ভোল্টেজ তারকার জন্য এমন একটি প্ল্যাটফর্মই ছিল সময়ের দাবি। একটি ছোট পুকুরে যেমন তিমি মাছের স্থান সংকুলন হয় না, তেমনি মুফতি ওসামার মতো বিশাল প্রতিভার বিকাশের জন্য ছোট কোনো দল যথেষ্ট ছিল না। তিনি আজ এমন এক মহাসমুদ্রে এসে মিশেছেন যেখানে তিনি তার প্রতিভার পূর্ণ বিকাশ করতে পারবেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের প্রতিনিধিত্ব করতে পারবেন। মুফতি ওসামার এই যোগদান একটি বৃহত্তর ঐক্যের বার্তা বহন করছে। বাংলাদেশে দীর্ঘকাল ধরে কওমি এবং আলিয়া ধারার আলেমদের মধ্যে এক ধরনের অদৃশ্য দেওয়াল বা মানসিক দূরত্ব বিরাজ করছিল। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কওমি অঙ্গনের অনেকের অনেক অভিযোগ ও অনুযোগ ছিল, কিন্তু মুফতি ওসামা, যিনি নিজে একজন দেওবন্দী ঘরানার আলেম, তার এই জামায়াতে যোগদান সেই বিভেদের দেওয়ালে প্রথম বড় আঘাতটি হানল। এটি প্রমাণ করল যে ইসলামের বৃহত্তর স্বার্থে এবং বাতিল শক্তির মোকাবেলায় এখন আর ছোটোখাটো মতভেদ নিয়ে পড়ে থাকার সময় নেই। এখন সময় ঐক্যের, এখন সময় এক কাতারে দাঁড়ানোর। মুফতি ওসামা সেই ঐক্যের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন। তার দেখাদেখি হয়তো আরও অনেক কওমি আলেম এবং তরুণ মেধাবী মুখ জামায়াতে ইসলামীর পতাকাতলে সমাবেত হবেন, যা বাংলাদেশের ইসলামী রাজনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। পরিশেষে বলা যায়, মুফতি আলী হাসান ওসামার জামায়াতে ইসলামীতে যোগদান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। 2026 সালের নির্বাচনের আগে এটি একটি গেম চেঞ্জিং সিদ্ধান্ত। এখন দেখার বিষয় হলো মুফতি ওসামা তার এই নতুন যাত্রায় কতটা সফল হন। তিনি কি পারবেন আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে? তিনি কি পারবেন তার কলম এবং কণ্ঠ দিয়ে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে? তিনি কি পারবেন অতীতের অস্থিরতা ঝেড়ে ফেলে সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে? এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র মহাকালী দিতে পারবে। তবে এটুকু নিশ্চিত করে বলা যায় যে তিনি সঠিক পথেই পা বাড়িয়েছেন। দেশবাসী এবং ইসলামপ্রিয় জনতা তার দিকে তাকিয়ে আছে বুক ভরা আশা নিয়ে। তারা চায় মুফতি ওসামা সংসদে গিয়ে ইসলামের পক্ষে গর্জন তুলুন। তারা চায় তিনি রাজপথে অন্যায়ের প্রতিবাদ করুন। তারা চায় তিনি লেখনির মাধ্যমে বুদ্ধিবৃত্তিক বিপ্লব ঘটান। আল্লাহ তাকে কবুল করুন এবং তার মাধ্যমে বাংলাদেশের জমিনে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করুন। এই নতুন যাত্রায় তার জন্য রইল অশেষ শুভকামনা। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মুফতি ওসামার এই সিদ্ধান্ত সঠিক ছিল? আপনার সুচিন্তিত মতামত আমাদের জানান।